হ্যালো এভরিবডি। সো আজকে আমরা ফিজিক্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক শুরু করতে চলেছি। এখনও পর্যন্ত আমরা ফিজিক্সে কি পড়েছি? আমরা পড়েছি বেসিক ফিজিক্স বলতে আমি বলছি বেসিক ফাউন্ডেশন যে ম্যাথসটা আছে সেটা আমরা পড়েছি, লাইক ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, বাইনোমিয়াল, এপিজিপি একটু। তো যে জিনিসগুলো অঙ্কগুলো যেগুলো ফিজিক্সে লাগে, কিছুটা ট্রিগোনোমেট্রি, এই জিনিসগুলো আমরা পড়েছি। সেটা করার পরে আমরা ইউনিটস, ডাইমেনশন, মেজারমেন্ট বলে একটা চ্যাপ্টার পড়েছি। আমরা তারপরে মোশন ইন 1D পড়েছি। আমরা মোশন ইন এ প্লেন, যার মধ্যে আমরা প্রজেক্টাইল মোশন, ভেক্টরস, এগুলো সব কভার করেছি। এইবার সত্যি কথা বলতে গেলে অ্যাকচুয়াল ফিজিক্স নিউটনস লস থেকে শুরু হয়। ফিজিক্সের দুটো পার্ট থাকে বা মেকানিক্সের দুটো পার্ট থাকে, একটাকে আমরা নিউটনিয়ান মেকানিক্স আর একটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্স বলে থাকি। এই নিউটনিয়ান মেকানিক্সের যে টোটাল গল্পটা সেই টোটাল গল্পটা কিসের মধ্যে রয়েছে? সেই টোটাল গল্পটা রয়েছে নিউটনস লজ অফ মোশনের মধ্যে। মানে নিউটনস লজ অফ মোশন দিয়ে আমরা নিউটনিয়ান মেকানিক্সটাকে সলভ করি, অথবা নিউটনিয়ান মেকানিক্সের যাবতীয় যা কজ, রিজনস, হোয়াট এভার ইউ সে, সেগুলো কিসের মধ্যে আছে? সেগুলো আছে নিউটনস লজ অফ মোশনের মধ্যে। ঠিক আছে, একদম জিরো লেভেল থেকে আমরা শুরু করব নিউটনস লজ অফ মোশন। অনেকেরই যদি ক্লাস টেনে তো থাকে না, আমার মনে হয় 9-এ থাকে তোমাদের নিউটনস লজ অফ মোশন। সো ক্লাস 9-এ যে নিউটনস লজ অফ মোশন থাকে সেটাও খানিকটা আমরা টাচ করেই বেরোবো। একদম যদি মানে কম যদি জানা থাকে তাহলে ওকে, ঠিক আছে। কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি, একেবারে যদি জানা না থাকে তাহলে কিন্তু আমি তোমাদের বলবো ডেফিনেটলি ক্লাস 9-এর নিউটনস লজ অফ মোশন, সেটা এনসিইআরটি থেকে হতে পারে, সেটা তোমার যে টেক্সট বই তুমি পড়েছো, সেটা আইসিএসই বোর্ডের হলে কনসাইজ ফিজিক্স হতে পারে, সেটা থেকে একবার রিভাইজ করে তারপরে শুরু করো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু তুমি কিন্তু খুব একটা বেশি ব্যথা পাবে না, ঠিক আছে। কারণ ব্যথার মেন কারণ যেটা থাকে ক্লাস 11-এ, সেটা হচ্ছে হলো আগের পুরনো পাপ। সো পুরনো পাপগুলোকে একটু করে কি বলবো, ওটাকে পাপের জন্য তো মানে তোমার করতে হয়, তোমার পাপের জন্য একটুখানি পুণ্য করে পাপটাকে আর কি নালিফাই করতে হবে। তো একটুখানি এক্সট্রা পুণ্য করে পাপটাকে নালিফাই করে ফিরে এসো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। জাস্ট গিভ ইট এ টাইম। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা 2 ঘন্টা একটু রিভাইজ করে নেবে ক্লাস 9-এর বইটা, তারপরে গিয়ে ক্লাস 11-এর নিউটনস লস অফ মোশন আমরা শুরু করব, ঠিক আছে। এটা বেটার। কিন্তু আমরা এখন যখন শুরু করব নিউটনস লস অফ মোশন, আমি আবারও বলছি, আমি কিন্তু ক্লাস 10-এর পার্টটাকে টাচ করেই বেরোবো। এরকম নয় যে টাচ করবো না, ক্লাস 9-10-এর যে পার্টটা আছে ওটাকে টাচ করেই বেরোবো। সো আজকের লেকচারটা দেখে যদি তোমাদের মনে হয় যে তোমাদের ক্লাস 9-এর আর একবার পড়ে নিয়ে আসতে হবে, তাহলে আসবে। কিন্তু আজকেরটা আজকের মতো করে শুরু করে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কোনো অসুবিধা হবে না, যদি নাও জানা থাকে খুব একটা অসুবিধা হবে না। সো প্রথমেই নিউটনস লজ অফ মোশনে যে জিনিসটা দিয়ে আমরা শুরু করব সেটার নাম হচ্ছে হলো ফোর্স। সেটার নাম কি? ফোর্স। ফোর্স কি জিনিস? ফোর্স হলো একটা এজেন্সি, বলতে পারো ফোর্স কি বলতে পারি? ফোর্স ইজ অ্যান এজেন্ট অথবা ইজ অ্যান এজেন্সি, ইজ অ্যান এজেন্সি। কিসের এজেন্ট? ইট চেঞ্জেস অর টেন্ডস টু চেঞ্জ। এজেন্সি কি করে? হুইচ চেঞ্জেস or tends to change, কি চেঞ্জ করার চেষ্টা করে? স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ মোশন। স্টেট অফ রেস্ট বলতে তোমরা জানো, ধরো আমি যে দাঁড়িয়ে রয়েছি, এটা হলো স্টেট অফ রেস্ট। এবার আমি একটুখানি হাঁটাচলা করছি এদিক ওদিক, তাহলে সেটা হলো স্টেট অফ মোশন। সো চেঞ্জ কি চেঞ্জ করে? স্টেট অফ রেস্ট or স্টেট অফ মোশন। লেখো। আন্ডারলাইনও করবে এগুলো, যাই স্টেট অফ রেস্ট, স্টেট অফ মোশন, এগুলো আন্ডারলাইন করবে। এছাড়া অর স্টেট অফ ডাইরেকশন, ঠিক আছে। ফোর্সের কিন্তু এটাও ক্ষমতা আছে যে স্টেট অফ ডিরেকশানও ফোর্স কি করতে পারে? চেঞ্জ করতে পারে। এবার এই যে এফেক্টগুলো আমি বললাম ফোর্সের, এই এফেক্টগুলো ইট ওয়ার্কস অন কিসের উপরে?
রিজিড বডির উপরে। তো সবার আগে এখানে আমি বুঝবো রিজিড বডি কি। এই ওয়ার্কগুলো কার উপরে হবে? এটা কি? ফোর্সের এফেক্ট অন রিজিড বডি। ঠিক আছে, এবার রিজিড বডি কি জিনিস চলো করি আমরা। রিজিড বডি কি জিনিস দেখো, যদি এটা হয়, এটা যদি রিজিড বডি হয় তাহলে এর ধরো এই পয়েন্টটা 1 আর এই পয়েন্টটা 2। ঠিক আছে, এখানে দুটো পার্টিকেল আছে, একটা পার্টিকেল 1 আর একটা পার্টিকেল 2। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমি ডিস্টেন্স হলো ডি, এটাকে আমরা বলবো ইন্টার পার্টিকেল ডিস্টেন্স। লেখো, এটাকে আমরা কি বলবো? ইন্টার পার্টিকেল ডিস্টেন্স। ঠিক আছে, এই দুটো পার্টিকেলের মধ্যে যে দূরত্বটা আছে অথবা যে ডিস্টেন্সটা আছে সেটা যদি তুমি কোনোভাবে চেঞ্জ না করতে পারো, মানে ফোর্স দিয়ে যদি চেঞ্জ না করতে পারো, তাহলে সেটাকে আমরা বলবো রিজিড বডি। তাহলে আমরা সেটাকে কি বলবো? রিজিড বডি। তার মানে রিজিড বডিতে কি হবে? ডি ওন্ট চেঞ্জ অন অ্যাপ্লিকেশন অফ ফোর্স। আর এই ডি চেঞ্জ না হওয়া মানে কি? এই ডি চেঞ্জ না হওয়া মানে কি? এই ডি চেঞ্জ না হওয়া মানে হচ্ছে হলো বডির শেপ চেঞ্জ হয় না। বডির কি চেঞ্জ হয় না? বডির শেপ চেঞ্জ হয় না। যদি শেপ না চেঞ্জ হয় বডির, তার মানে হচ্ছে হলো সেটা রিজিড বডি। ঠিক আছে, তাহলে রিজিড বডির কি হয়? লেখো, নো চেঞ্জ অফ শেপ। নো চেঞ্জ অফ শেপ। এরকম বডি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল নেই, মানে ইট ইজ অ্যান আইডিয়ালিস্টিক কনসেপ্ট। এরকম কোনো কমপ্লিটলি রিজিড বডি হয় না। হাওয়েভার ধরো একটা লোহার বল, সেটাকে আমি রিলেটিভলি রিজিড বলতে পারি, কারণ আমি হাত দিয়ে চাপলে তো লোহার বলটা তো কুচকে যাবে না, সেটা হবে না। কিন্তু ধরো একটা স্পঞ্জ বল নিচ্ছ, সেটা কিন্তু হাত দিয়ে চাপলেই কি হবে? সেটা কিন্তু ছোট হয়ে যাবে, তার মানে তার শেপ চেঞ্জ হচ্ছে। তো সেটা কিন্তু একেবারেই রিজিড বডি নয়। ঠিক আছে, বাট লোহার বলটা কম্পারেটিভলি বেশি রিজিড দ্যান দ্য স্পঞ্জ বল, সেটা আমি বলছি। আচ্ছা, সো দেখো এটা বুঝলাম আমরা। এবার নো চেঞ্জ অফ শেপ রিজিড বডির ক্ষেত্রে। নন রিজিড বডির ক্ষেত্রে যদি ফোর্স অ্যাপ্লাই করো, ধরো তুমি ফোর্স অ্যাপ্লাই করছো কার উপরে? নন রিজিড বডি। ঠিক আছে, তখন কিন্তু শেপ চেঞ্জ হয়, শেপ চেঞ্জেস। ঠিক আছে, তখন কিন্তু শেপ চেঞ্জ হবে। সো এই হলো তোমার ফোর্সের এফেক্ট রিজিড বডির উপরে, নন রিজিড বডির উপরে। এটা আমরা ফার্স্ট একদম গোড়া থেকে শুরু করছি, একদম বিং ভেরি অনেস্ট উইথ ইউ। তোমরা যদি আমার ক্লাস 9-এরও কোনো বাচ্চাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু একদম এটা পড়িয়েই শুরু করি ফোর্স। ঠিক আছে, চলো, হয়েছে? এগোচ্ছি। এবার ফোর্স কী ধরনের কোয়ান্টিটি, কয়েকটা জিনিস আমরা লিখে নিই, এটা রিভিশন বলতে পারো 9-এর। ফোর্স হচ্ছে হলো ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, ফোর্স বেসিক্যালি দু রকমের হয়। একটা হলো অ্যাট্রাকটিভ ফোর্স, এছাড়াও হয় কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট, ওটা টাইপস অফ ফোর্সের আন্ডারে পড়বো আমরা। একটা হলো অ্যাট্রাকটিভ ফোর্স, আর একটা হয় হচ্ছে হলো রিপালসিভ ফোর্স। যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয় তাহলে সেই ফোর্সটাকে আমরা নিই নেগেটিভ। যদি রিপালসিভ ফোর্স হয় সেই ফোর্সটাকে আমরা নেব পজিটিভ। লিখে রাখবে, এগুলো ইম্পর্ট্যান্ট। কেন বলো তো? এগুলো বিভিন্ন অঙ্ক টঙ্ক যখন ইউজ করা হবে তখন হয়ে যাবে, না জানা থাকলে হয়ে যাবে সমস্যা। কেন নেগেটিভ হলো, কেন পজিটিভ হলো, তো দেয়ার আর সার্টেন কনভেনশনস যেগুলো আমাদের ফলো করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট পার্ট কি ফোর্সের? আমরা এবার আসবো
অ্যারিস্টটল বলে একটা সায়েন্টিস্ট ছিলেন, তার খুবই বিখ্যাত সায়েন্টিস্ট, প্রচুর অবদান। তো আমরা তার অবদান নিয়ে ডেফিনেটলি এখন ডিসকাশন করব না, কারণ কি সেটা ডেভিয়েটিং হয়ে যাবে অনেকটা সাবজেক্ট থেকে, আমি সেটা করব না। আমরা যেটা করব এখানে সেটা হলো অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন অ্যারিস্টটল? অ্যারিস্টটল বলেছিলেন যদি একটা বডিকে তোমাকে কন্টিনিউয়াস মোশনে রাখতে হয় তাহলে তোমাকে তার উপরে কন্টিনিউয়াস এক্সটার্নাল ফোর্স দিতে হবে। তাহলে অ্যারিস্টটল কি বলেছিলাম, আমি লিখি একবার এখানে। অ্যারিস্টটল বলেছিলেন টু কিপ এ বডি ইন ইউনিফর্ম মোশন an external force is necessary. An external force is necessary. লিখে রাখবে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এটা ভুল ছিল। উই অলসো কল দিস অ্যারিস্টটলস ফ্যালাসি। উই অলসো কল দিস অ্যারিস্টটলস ফ্যালাসি। কেন? তার কারণ হচ্ছে হলো, দেখো ধরো একটা বল রয়েছে, তুমি খুব স্বাভাবিক বলবে যে স্যার এটাকে যদি আমি মুভমেন্ট করাতে কিছুক্ষণ বাদে তো বলটা কী হবে, ধরো এটা u=5 মিটার পার সেকেন্ড আছে, তুমি বলবে স্যার কিছুক্ষণ বাদে তো বলের ভেলোসিটি হয়ে যাবে 0। স্বাভাবিক। কিন্তু সেখানে একটা ফোর্স কাজ করছে। কি ফোর্স কাজ করছে? ফোর্স অফ ফ্রিকশন, তাই তো? সেখানে কি কাজ করছে? এখানে একটা ফোর্স অফ ফ্রিকশন কাজ করছে। আর তাই জন্য কি হচ্ছে, এই ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এখানে অলরেডি একটা ফোর্স কাজ করছে এবং ওই ফোর্সটাকে ওভারকাম করার জন্য আমাকে আর একটা এক্সটার্নাল ফোর্স এদিক থেকে দিতে হচ্ছে। ইউনিফর্ম মোশনের জন্য আমার কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার নেই যদি না ফ্রিকশন থাকতো। তাই জন্য আমরা এটাকে বলি অ্যারিস্টটলস ফ্যালাসি। অ্যারিস্টটল ফ্রিকশনটাকে টেক কেয়ার করেননি, বাট উনি অনেক কাজ করেছিলেন। আই উইল গিভ ভেরি মাচ রেসপেক্ট টুয়ার্ডস দ্য সায়েন্টিস্ট, বিকজ দেখো এক একজন মানুষ, হি উইল বি মেবি ইন 1600s, তো সেই সময়ে একজন মানুষ যে অবদান রেখে গেছেন সেই অবদানটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। সেটাতে ছোটোখাটো মিস্টেক থাকতে পারে, যেটা পরে আবিষ্কার হয়েছে, তারপরে সেই মিস্টেক্সটা কভার হয়েছে অথবা সেই মিস্টেক্সটা এলিমিনেট হয়েছে। এইভাবেই ধীরে 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 সায়েন্স এগিয়েছে এবং আমাদের সেটাকে রেসপেক্ট করা উচিত। প্রতিটা সাবজেক্টেই এই জিনিসটা রয়েছে এবং সব জায়গাতেই আছে। ঠিক আছে? তো অ্যারিস্টটল এই গণ্ডগোলটা করেছিলেন, তার কারণটা হচ্ছিল সেই সময় ওনার ফ্রিকশন সম্বন্ধে আইডিয়া হয়তো ছিল না। ঠিক আছে, আই এম নট গোয়িং ইনটু দ্য হিস্ট্রি। কিন্তু সেটা পরে গিয়ে যখন নিউটন দেখেছেন তখন ওটাকে কারেক্ট করে দিয়েছেন যে ফ্রিকশনটা একটা ফোর্স আছে যেটার জন্য এটা সম্ভব হচ্ছে না। আদারওয়াইজ তুমি ফোর্স দাও কি নাও দাও, ভেলোসিটি মেনটেন করার জন্য তোমার কোনো এক্সটার্নাল ফোর্সের রিকোয়ারমেন্ট নেই। তুমি যদি অ্যাক্সেলারেট করতে চাও এক্সটার্নাল ফোর্স লাগবে, তুমি যদি ডিসেলারেট করতে চাও মানে রিটার্ড করতে চাও, আটকাতে চাও, তাহলে এক্সটার্নাল ফোর্স লাগবে। কিন্তু তুমি সেম ভেলোসিটিতে গাড়িকে নিয়ে যাবে, তাই জন্য এক্সটার্নাল ফোর্সের রিকোয়ারমেন্ট নেই যদি না ফ্রিকশন থাকতো। ঠিক আছে? সো এখান থেকে আমাদের নিউটনস ফার্স্ট ল আসে। নিউটনস ফার্স্ট ল আসে এবং দেখো এই যে নিউটনস ফার্স্ট ল আমরা পড়ি, অনেকে জানো এটাকে বলা হয় ল অফ ইনার্শিয়া। আমি ইনার্শিয়াতে পরে আসছি, কিন্তু তাছাড়াও এটাকে বলা হয় আর একটা নাম আছে এটার, কি জানো? গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া। অনেক সময় এটা দেয় যে স্টেট গ্যালিলিওস ল অফ ইনার্শিয়া। তো আমরা ওই গ্যালিলিও ল তো পড়িনি, তাহলে তো আমি জানি না, বাট টেনশন নেই, ব্যাপারটা একই। সেটা কি বলে বেসিক্যালি নিউটনস ফার্স্ট ল। অনেকবার তোমাদের মুখস্থ করানো হয়েছে নিউটনস ফার্স্ট ল, আমি জানি। তোমরা যখন ক্লাস 9-এ পড়তে তখন তোমাদের এক্স্যাক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড নিউটনস ফার্স্ট ল মুখস্থ করানো হয়েছে, রাইট?
না হলে তোমাদের নম্বর দেবে না, এটসেট্রা এটসেট্রা। এই গল্পগুলো তো হয়েছে, আমি জানি। সো আমি জানি নিউটনস ফার্স্ট ল তোমরা জানো, তো আমি আর তোমাদের লেখাবো না, ঠিক আছে? সো আই ডোন্ট থিঙ্ক এনিবডি ইজ গোয়িং টু আস্ক ইউ হোয়াট ইজ নিউটনস ফার্স্ট ল ইন ক্লাস 11 অ্যাজ লং অ্যাজ ইউ নো হোয়াট ইজ নিউটনস ফার্স্ট ল, ঠিক আছে? তার মানে নিউটনস ফার্স্ট ল বেসিক্যালি কী বলেছিল, একটা বডি আমি এক্সপ্লানেশনটাতে যাব। একটা বডি হতে পারে সে রেস্টে আছে, রেস্ট। একটা বডি হতে পারে সে মোশনে আছে, তাহলে এটা কি? এটা বলবে তুমি স্টেট অফ রেস্ট, স্টেট অফ রেস্ট, স্টেট অফ মোশন। এই যে স্টেট অফ রেস্ট অথবা স্টেট অফ মোশন, যেটাকেই তুমি চেঞ্জ করতে যাবে, রেস্ট থেকে মোশনে, মোশন থেকে রেস্টে, যাই করতে যাও না কেন, এক্সটার্নাল ফোর্স ছাড়া হবে না। আর অ্যাজ লং অ্যাজ দ্য বডি ইজ ট্রাভেলিং in straight line path, স্টেট অফ রেস্ট, স্টেট অফ রেস্টে থাকবে, স্টেট অফ মোশন, স্টেট অফ মোশনে থাকবে, যে ডিরেকশনে যাচ্ছিল সেই ডিরেকশনেই যাবে যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করাচ্ছে। বুঝতে পেরেছো? এইটাই নিউটনস ফার্স্ট ল, আলাদা কিছু নেই। এটাকে গ্যালিলিওস ল অফ ইনার্শিয়াও বলা হয়। আমি ইচ্ছে করে তোমাদের লয়ের স্টেটমেন্ট লেখালাম না, কারণ লয়ের স্টেটমেন্ট লিখে লিখে তোমরা অলরেডি পাগল হয়ে গেছো। না না, খারাপভাবে নিও না, মানে একটু বিরক্ত হয়ে গেছো আর কি। পাগল কেন হবে, বিরক্ত হয়ে গেছো, ঠিক আছে? এবার আমরা কি পড়বো? আমরা পড়বো ইনার্শিয়া। ডেফিনেটলি ইনার্শিয়া ইজ ইম্পর্ট্যান্ট। ইনার্শিয়াও তোমরা পড়েছো, আমি শুধু তাই জন্য যেটুকু টাচ করার দরকার আমি সেটুকুই টাচ করছি। এরকম নয় যে তোমাকে আমি ইনার্শিয়ার সেই অনেক এক্সাম্পল থাকে সব কিছু আমি বসে বসে আবার লেখাবো, না, দরকার নেই অত কিছু। বেসিক আইডিয়া ক্লিয়ার থাকলে সব কিছু হয়ে যাবে। হোয়াট ইজ ইনার্শিয়া? ইনার্শিয়া আমি পাতি বাংলায় বলি ভাই, ইনার্শিয়া মানে হচ্ছে অলসতা, লেজিনেস। ইটস এ ল অফ নেচার অ্যাকচুয়ালি। আমি তুমি সবাই বেসিক্যালি লেজি, যে যতই বলুক আমি হার্ড ওয়ার্কিং, আমরা সবাই লেজি, ঠিক আছে? ইট ইজ এ পার্ট অফ আওয়ার সিস্টেম, সো ইট ইজ এ পার্ট অফ ইচ অ্যান্ড এভরিথিং সিস্টেম, ঠিক আছে? ইনার্শিয়া হচ্ছে হলো রেজিস্ট্যান্স টু চেঞ্জ, রেজিস্ট্যান্স টু চেঞ্জ, লিখবে ভালো করে, খুব ইম্পর্টেন্ট এটা, রেজিস্ট্যান্স টু চেঞ্জ। তাহলে এই যে রেজিস্ট্যান্স টু চেঞ্জ বলছি ইনার্শিয়াটাকে, আমরাও দেখো যদি আমি শুয়ে থাকি আমার উঠতে ইচ্ছা করে না, স্বাভাবিক। আমি যদি দৌড়াদৌড়ি করি আমার চট করে থামতে ইচ্ছা করে না। এটাই তো রেজিস্ট্যান্স টু চেঞ্জ। পৃথিবীতে কোনো মানুষ কোনো কাজে চেঞ্জকে খুব একটা পছন্দ করে না, বাধ্য হয়ে চেঞ্জকে অ্যাকসেপ্ট করে। আমি যখন ছোট ছিলাম তখন প্রথম ব্যাঙ্কস অ্যান্ড এগুলোতে, সরকারি অফিসগুলোতে কম্পিউটার এলো, অ্যান্ড এভরিবডি ওয়াজ শাউটিং কম্পিউটার এলো, এবার এটা আসা উচিত না। কেন আসা উচিত না? ইট টুক অ্যাওয়ে লট অফ জবস, এরকম একটা ব্যাপার ছিল। তো দিস ওয়াজ রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আজকের দিনে যেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কাজকে অনেক সোজা করে দেয়, তো সেই জন্য কথা চলছে যে প্রচুর মানুষের চাকরি চলে যাবে। হয়তো যাবে, আমি জানি না ওয়েদার ইট উইল বি গুড অর ব্যাড, আই ডোন্ট নো। যাবে, ডেফিনেটলি যাবে। যদি তুমি সেটার সঙ্গে অ্যাডাপ্ট না করতে পারো তাহলে ডেফিনেটলি যাবে। কিন্তু তুমি দেখবে আমাদের একটা ইনহারেন্ট রেজিস্ট্যান্স আছে টুয়ার্ডস দ্য চেঞ্জ। অলওয়েজ অলওয়েজ একটা চেঞ্জের দিকে একটা রেজিস্ট্যান্স আছে। লাইক একটা ছোটো জিনিস বলি তোমাদের রেসপেক্টে, তোমরা বুঝতে পারবে। তাহলে আমি ধরো রেগুলার বেসিসে পরীক্ষা দিচ্ছি স্কুল টুলে, ভালো নাম্বার পাচ্ছি, স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার ভালো নাম্বার পাচ্ছি। হঠাৎ করে আমার পরীক্ষায় একটা বিশাল কঠিন পেপার চলে এলো, আই উইল নট লাইক ইট। দিস ইজ মাই রেজিস্ট্যান্স টু চেঞ্জ, দিস ইজ মাই ইনার্শিয়া, অ্যান্ড ইনার্শিয়া ইজ নট গুড ফর প্রগ্রেস অর গ্রোথ, ঠিক আছে? চলো তাহলে ইনার্শিয়া কি? রেজিস্ট্যান্স টু চেঞ্জ। ডেফিনেশন লিখে রাখতে পারো, প্রপার্টি অফ এ ম্যাটেরিয়াল বাই ভার্চু অফ হুইচ, লেখো, property of a material
by virtue of which it cannot change its state of rest or of uniform motion. It cannot change its state of rest or uniform motion in a straight line, এটাকেই আমরা ইনার্শিয়া বলি। এর আবার তিনটে পার্ট আছে, ঠিক আছে? কি কি? ইনার্শিয়া অফ রেস্ট, ঠিক আছে, মানে আমি যদি শুয়ে থাকি আমার শোয়া থেকে উঠতে ইচ্ছা করবে না। নেক্সট হচ্ছে হলো ইনার্শিয়া অফ মোশন, মানে আমি যদি দৌড়াদৌড়ি করি আমার হঠাৎ করে থামতে ইচ্ছা করবে না। এগুলো জেনারেলি বাচ্চাদের মধ্যে দেখা যায়, প্রচণ্ড দৌড়াদৌড়ি করে কিছুতেই শান্ত হয় না, ঠিক আছে? আর লাস্টে ইনার্শিয়া অফ ডিরেকশন, আমি যদি একটা পাথে যাই তাহলে আমার সাথে সাথে হঠাৎ করে আমার চেঞ্জ এলো মার্কেটে, আমাকে পাথটাকে চেঞ্জ করতে হবে, আমি করবো না। দ্যাট ইজ ইনার্শিয়া অফ ডিরেকশন। এক্সাম্পল, একদম এক্সাম্পল নেবে, একদম মানে তুমি যদি হিউম্যানলি এক্সাম্পল নাও, মানে আমাদের লাইফের এক্সাম্পল নাও। ধরো তুমি ডিসাইড করেছো তুমি ইয়ে করবে, কি বললো, যেই দেবে, কথার কথা, ঠিক আছে, যা ডিসাইড করেছো। হঠাৎ করে দেখা গেল তুমি 11টা তোমার শেষ হলো, হঠাৎ করে, আমি একদম ইউটোপিয়ান একটা কনসেপ্ট বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইউটোপিয়ান একটা কনসেপ্ট। হঠাৎ করে দেখা গেল আমি যেই দেবো, কিন্তু হঠাৎ করে দেখা গেলো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হঠাৎ করে একটা বিশাল বড় ক্র্যাকডাউন চলে এলো, আর কোনো ইঞ্জিনিয়ারদের কোনো চাকরি বাকরি থাকলো না, এরকম একটা ঘটনা ঘটে গেল। মানে এবার তুমি ক্লাস 12-এ ডেফিনেটলি তোমাকে থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, যে না ভাই আর এই পরীক্ষাটা দিলে হবে না, এবার অন্য পরীক্ষা দিতে হবে, নাহলে আমার ক্যারিয়ার উইল বি ইন জিওপার্ডি, সেটা হওয়া উচিত না, ঠিক তো? কিন্তু আমার কিন্তু ইচ্ছে করবে না, আমি একটা ডিরেকশানে যাচ্ছি, আমার কিন্তু ইচ্ছে করবে না সাথে সাথে অন্য ডিরেকশানে যেতে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, সবার মধ্যে হয়, ঠিক আছে? বাট তুমি ভাবো ওই সময় যদি তুমি ডিরেকশানটা চেঞ্জ না করো তাহলে তোমার লাইফের জন্য একটা জিওপার্ডি হয়ে যাবে। অর্থাৎ তোমার কিন্তু ডিরেকশান চেঞ্জ করা উচিত, কিন্তু এটা আমাদের মধ্যে আছে, ইনার্শিয়া অফ ডিরেকশান। আমরা যে পাথে যাই ওই পাথেই যাওয়ার চেষ্টা করি, এদিক ওদিক খুব একটা পছন্দ করি না, ঠিক আছে তো? বাট দ্যাট ইজ নট কারেক্ট, ঠিক আছে? লেজিনেস ইজ নট কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইনার্শিয়া কিসের উপর ডিপেন্ড করে? এটা যদিও তোমরা ক্লাস 10-এ পড়েছো। ইট ডিপেন্ডস অন মাস, লিখে রাখো, ডিপেন্ডস অন মাস। ঠিক আছে, যার যত বেশি মাস তার তত বেশি ইনার্শিয়া। দিস ইজ নট ডিপেন্ডেন্ট অন আস। এটা বেসিক্যালি আমরা জড় বস্তু সম্বন্ধে কথা বলছি অথবা অবজেক্ট সম্বন্ধে কথা বলছি। সো অবজেক্টের ইনার্শিয়া ডিপেন্ড করে তার মাসের উপরে, ঠিক আছে? আমাদের ইনার্শিয়া কিন্তু কিছুটা, সত্যি কথা বলতে আমাদের ইনার্শিয়া ডিপেন্ড করে পুরোপুরি আমাদের ইন্টেনশানের উপরে, ঠিক আছে? বাট অবজেক্টের কেসে তার মাসের উপরে, ঠিক আছে? নেক্সট, এবার আসছি আমরা মোমেন্টামে। মোমেন্টাম বলে একটা বস্তু আছে যেটা খুব ইম্পর্ট্যান্ট ফোর্সকে বোঝার জন্য। যদিও তোমরা পড়েছো তবুও আমি আরেকবার বলে দিচ্ছি, ফোর্স ইজ বেসিক্যালি দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আমরা পড়বো, সেটা আবার পড়বো, কোনো টেনশন নেই, কিন্তু তার আগে আমরা একটু মোমেন্টামটা বুঝে নেব। মোমেন্টাম বলতে আজকে আমরা যে মোমেন্টাম নিয়ে কথা বলছি সেই মোমেন্টামটার নাম হচ্ছে হলো লিনিয়ার মোমেন্টাম। এই মোমেন্টামটা কি মোমেন্টাম? লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? এই মোমেন্টামটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। সো লিনিয়ার মোমেন্টাম কি? এটাকে ডিনোট করা হয় পি দিয়ে। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস ইন্টু ভেলোসিটি, ডেফিনেটলি এ ভেক্টর কোয়ান্টিটি, ডেফিনেটলি এ ভেক্টর কোয়ান্টিটি, মাস ইন্টু ভেলোসিটি। হোয়াট ক্যান বি দ্য ইউনিট? ইউনিট হতে পারে মোমেন্টামের, দেখি, কেজি, মাসের ইউনিট কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা মোমেন্টামের ইউনিট, ঠিক?
এবার দেখো এটাকে দেখো আরেকটা জিনিস করা যায়, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার 1, এটা করা যায়। এবার এটা হলো নিউটন, কেন দেখো দেখিয়ে দিচ্ছি আমি, এটা হলো মাস, এটা হলো অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন মানে ফোর্স, ফোর্সের ইউনিট কি নিউটন, তাহলে নিউটন সেকেন্ডও কিন্তু আর একটা ইউনিট অফ মোমেন্টাম, তাহলে এটা একটা ইউনিট, এটা আর একটা ইউনিট। আমি শুধু এসআইগুলো নিয়ে এখানে আলোচনা করছি। সো দিস ইজ হোয়াট মোমেন্টাম ইজ, পি ইজ ইকাল টু এমভি। এবার এর কিছু গ্রাফ ট্রাফ হয়, সেগুলো আমরা একটু করে নেবো টুক করে। তো ধরো তোমাকে কেউ বললো মোমেন্টাম ভার্সেস ভেলোসিটি গ্রাফ করো কোনো একটা অবজেক্টের জন্য। সো মোমেন্টাম ভার্সেস ভেলোসিটি, সো কোনো একটা অবজেক্ট যখন বলেছে তার মাসটা কনস্ট্যান্ট, কোনো একটা অবজেক্ট যখন বলেছে তার মাস ডেফিনেটলি কি কনস্ট্যান্ট। সো ইকুয়েশন কি, পি ইজ ইকাল টু এমভি, এটাকে আমি +0 লিখতে পারি, ইট ইজ ফলিং ইন ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি ইকুয়েশন। দেখো এখানে দেখো মাসটাই কিন্তু কি হচ্ছে স্লোপ হয়ে যাচ্ছে, আর দেখো ইন্টারসেপ্ট কত 0, তার মানে অরিজিন থেকে শুরু হবে, আর এর যে স্লোপটা থাকবে ধরো এখানে একটা অ্যাঙ্গেল হলো থিটা, সো ট্যান থিটা হবে স্লোপ, তাই না, ট্যান থিটা হবে স্লোপ, অ্যান্ড দ্যাট উইল বি দ্য মাস অফ দ্য বডি, দ্যাট উইল বি দ্য মাস অফ দ্য বডি, এগুলো জানা আছে তো সবার, দ্যাট উইল বি দ্য মাস অফ দ্য বডি। ট্যান থিটা, থিটাটাকে কি বলে, থিটাটাকে বলে ইনক্লিনেশন। যে কোনো স্ট্রেট লাইন যখন গ্রাফ তৈরি হয় তার যে অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস হবে সেটাকে আমরা কি বলি, ইনক্লিনেশন বলি, আর ট্যান থিটা হচ্ছে হলো স্লোপ, ঠিক আছে, ট্যান থিটা কি স্লোপ, এটার আবার আরেকটা নাম আছে, স্লোপের আরেকটা কি নাম আছে, গ্রেডিয়েন্ট বলে বোধহয়, স্লোপের আরেকটা নাম আছে গ্রেডিয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা, ট্যান থিটা, ঠিক আছে। সো এইখানে স্লোপ কি হচ্ছে, এখানে স্লোপ হচ্ছে মাস, কেন কি, আচ্ছা এখানে মাসটা যদি আমি এম ড্যাশ দিই তাহলে সুবিধা হবে। দেখো এখানে এটা ছিল আমার স্ট্রেট লাইনের স্লোপ, এটার সঙ্গে দেখো এটা করেসপন্ড করে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে দেখো আমি মোমেন্টামই রেখেছি, এক্স অ্যাক্সিসে দেখো আমি ভেলোসিটি রেখেছি, এখানেও দেখো এক্স অ্যাক্সিসে ভেলোসিটি আছে, তো তাহলে কি হবে, স্লোপ যেটা আছে সেটা হবে মাস, ঠিক আছে, বুঝতে পেরেছো। সিমিলারলি ধরো এখানে কি করেছিলাম, একটা অবজেক্টের জন্য করেছিলাম, তাই তো। এবার ধরো আমি ডিসাইড করলাম তুমি আমাকে মোমেন্টাম ভার্সেস মাসের গ্রাফ দাও, মানে এখানে সব অনেকগুলো পার্টিকেল আছে আলাদা আলাদা মাসের, কিন্তু ভেলোসিটি সবার সেম এরকম বলে দিয়েছে, তো ভেলোসিটি কনস্ট্যান্ট বলেছে, ভেলোসিটি কি বলেছে, কনস্ট্যান্ট বলেছে, তাহলে কি হবে, আমরা জানি মোমেন্টাম ইজ ইকাল টু মাস ইন্টু ভেলোসিটি, তাহলে মোমেন্টাম ইজ ইকাল টু ভি ইন্টু মাস, ঠিক না, ভি ইন্টু মাস। তাহলে দেখো এই যে ভিটা পাচ্ছ এটা কি, এটা স্লোপ, কেন স্লোপ, দেখো ওয়াই ইজ ইকাল টু এম ড্যাশ লিখলাম এক্স প্লাস সি, দেখো ওয়াই অ্যাক্সিসে দেখো মোমেন্টাম আছে, দেখো আমি মোমেন্টাম রেখেছি ওয়াই অ্যাক্সিসে, এই দেখো এক্স অ্যাক্সিসে দেখো মাস আছে, মাস রেখেছি এক্স অ্যাক্সিসে, দেখো সি ইজ ইকাল টু 0 বিকজ দিস ইজ +0, তাহলে শুরু হবে আমার অরিজিন থেকে এবং স্ট্রেট লাইন যাবে, অ্যাঙ্গেল হবে ধরো থিটা, তাহলে স্লোপ কি হবে, স্লোপ হবে ট্যান থিটা, আর স্লোপ যদি ট্যান থিটা হয় দ্যাট উইল বি ইজ ইকাল টু ভেলোসিটি। মানে প্রতিটা পার্টিকেল যেগুলো আমি আলাদা আলাদা নিয়েছিলাম, আলাদা আলাদা অনেকগুলো বল নিয়েছিলাম ধরো, ঠিক আছে, আলাদা আলাদা ধরো অনেকগুলো বল নিয়েছিলাম, ধরো এটা একটা বল, এটা একটা বল, এটা একটা বল, ঠিক আছে, এটা হতে পারে মাস এম, এটা 2m, এটা 3m, ঠিক আছে, কিন্তু প্রতিটার ভেলোসিটি কি ছিল, ভি ভি ভি, মোমেন্টামও চেঞ্জ হয়েছে, দেখো এটার মোমেন্টাম কি এমভি, এটার মোমেন্টাম 2mv, এটার মোমেন্টাম 3mv। এবার আমি প্লট করেছি, প্লট করলে আমার কোনটা কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, কি করে বার করবো, ভেলোসিটি ইজ দ্য স্লোপ অফ মোমেন্টাম ভার্সেস মাস গ্রাফ, কেন হচ্ছে আবারও বলছি, পি ইজ ইকাল টু এম ইন্টু ভি, তার মধ্যে দেখো ভিটা কনস্ট্যান্ট, মোমেন্টামের সঙ্গে তুমি মাসকে প্লট করেছো, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সির সঙ্গে কম্পেয়ার করো, দেখো তুমি স্লোপটা চলে আসবে ভেলোসিটি, ঠিক আছে, ভেরি সিম্পল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা সবার কাছে, ওকে। আচ্ছা এবার এগোতে পারি আমরা, আর একটা গ্রাফও আছে এখানে, হয়ে যাবে করে দিচ্ছি, সেটা হচ্ছে হলো ধরো আলাদা আলাদা বডি, আলাদা আলাদা বডি, বিভিন্ন আলাদা আলাদা মাস, m1 m2 m3, বিভিন্ন আলাদা আলাদা ভেলোসিটি v1 v2 v3, কিন্তু মোমেন্টাম সবার সেম। এবার তোমাকে বললো মোমেন্টাম সেম, মোমেন্টাম কনস্ট্যান্ট, তার মানে কি দাঁড়ায়, তার মানে p ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এবার দেখো p ইজ ইকাল টু কনস্ট্যান্ট মানে কি, তুমি বলবে স্যার মাস ইন্টু ভেলোসিটি ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাই না। এবার তোমাকে বললো মাস ভার্সেস ভেলোসিটি গ্রাফ করো, তুমি কি করবে, মাসটাকে ওয়াই অ্যাক্সিসে রাখবে, এই যে ওয়াই অ্যাক্সিসে রেখেছো, তাহলে এটা বাদিকে রাখবে,
রেখের কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট কে নাও ভি নাও, তাহলে কি হচ্ছে মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভেলোসিটি, তাই না? এটাই তো হবে, অথবা ভেলোসিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস। তাহলে সেই ক্ষেত্রে আমার কি ধরনের গ্রাফ আসে, ইনভার্স প্রপোর্শনালিটি। কি ধরনের গ্রাফ আসে, একদম ঠিক রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে এরকম, একটু ভুল হয়ে গেল, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যখন এক্স ইন্টু ওয়াই ইজ ইকাল টু কনস্ট্যান্ট আসবে তখন আসবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এত অবধি পড়ার পরে এবার তোমরা কি করবে, তোমাদের এবার আমি একটা হোমওয়ার্ক দেবো, যেটা খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্ক, আমি বলবো খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্ক, কারণ কি এরপরে আমি নিউটন সেকেন্ড লতে চলে যাব। তার আগে তোমরা কি করবে, এখনও তুমি বলবে স্যার এখনও পর্যন্ত কোনো অঙ্ক তো সেই অর্থে করার কিছু নেই, না অঙ্ক তো করতে হবে না, কিন্তু অবশ্য করে একটা জিনিস রিভাইজ তোমাদের করতে হবে এটার পরে, সেটা হচ্ছে হলো দেখো থিওরি মোটামুটি আমি পড়িয়ে দিয়েছি, থিওরি এখানে আর কিছু পড়ার নেই তোমাদের ফার্স্ট লতে। এবার তোমাদের যেটা করতে হবে, ফার্স্ট লতে দেখবে বেশ কিছু এক্সাম্পল থাকে, যেমন 9-এও থাকতো, আম গাছে আম কখন পড়বে, আমের ডাল ঝাক্কা দিলে আম পড়বে, আরে আমিও জানি তুমিও জানো, কিন্তু এটাকে ফিজিক্সের রেসপেক্টে, ইনার্শিয়ার রেসপেক্টে তুমি কি করে বুঝবে। যে কোনো টেক্সট বইতে এগুলো লেখা আছে, ইভেন ক্লাস 9-এর টেক্সট বইতেও লেখা আছে, ওগুলো কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ওগুলো আমি এখানে ডিসকাস করছি না, ওগুলো তোমরা নিজেরা পড়বে, আমি একদম ক্লিয়ার কাট কথা বলছি, ওগুলো তোমরা নিজেরা পড়বে। তুমি গাছ ঝাঁকাবে, গাছের আমটা প্রথমে ইনার্শিয়া অফ কিসে ছিল, ইনার্শিয়া অফ রেস্টে ছিল, ঠিক আছে? গাছ ঝাঁকাবে, গাছ ঝাঁকলে ডালপালাগুলো নাড়াচাড়া করবে, কিন্তু আমের যে বোটাটা আছে তার সাথে আমটা লাগানো আছে এরকম, ওটা তো নড়ছে না, তাহলে কি হচ্ছে, গাছের ডাল চলে গেছে ইনার্শিয়া অফ মোশনে, গাছের ডাল এখান থেকে ওখানে চলে যাচ্ছে, কিন্তু আমটা ওখানেই বসে থাকতে চাইছে। আমাকে ধরো কেউ চুলের মুঠি ধরে এইভাবে ঝুলিয়ে দিয়েছে, ঠিক আছে, গাছের সাথে, তো আমি কি হবে, গাছের ডাল ঝাঁকাচ্ছ, তো কী হবে, কিছুক্ষণ বাদে কী হবে, গাছের ডাল তো সরে যাচ্ছে, কিন্তু আমি তো ওখানেই পড়ে রয়েছি, তাহলে কী হবে, তখন আমার চুলটা ছিঁড়ে যাবে, সিমিলারলি আমের বোটাটা ছিঁড়ে যাবে, আম নিচে পড়ে যাবে, আমরা আম খেয়ে নেবো, ব্যাস। বুঝেছো সবাই? এটা ক্লিয়ার? দেখো 100% ক্ল্যারিটি রাখতে হবে, যেটুকু পড়বে, আমি বলছি না যে খুব বেশি পড়তে হবে, কিন্তু যেটুকু পড়বে 100% ক্ল্যারিটি রাখবে। ক্লিয়ার হয়ে গেছে? ঠিক আছে, তাহলে তোমরা এই হোমওয়ার্কটা অবশ্যই করবে, এবং পরের ক্লাসে আমরা সেকেন্ড ল অফ মোশন দিয়ে শুরু করব, ঠিক আছে? কারণ আগে আমাদের লজ অফ মোশনটা পুরো কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু এই চ্যাপ্টার কিন্তু প্রচণ্ড বড়, বলে দিচ্ছি অনেক বড়, এটার অনেকগুলো জিনিস আছে। এটার পরে আমাদের লজ অফ মোশন কমপ্লিট হবে, তারপরে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আছে, রকেট প্রপালশন আছে, নেক্সট ইকুইলিব্রিয়াম অফ বডিজ আছে, টাইপস অফ ফোর্সেস আমরা পড়বো, সেকেন্ড লয়ের আন্ডারে আমি টাইপস অফ ফোর্সেস পড়িয়ে দেবো তোমাদের। নেক্সট আমি পড়াবো তোমাদের ফ্রি বডি ডায়াগ্রামস, সেখান থেকে আমরা নতুন করে শিখবো, বেশ আনন্দ হবে, বেশ মজা হবে, খুব খুব দারুণ টপিক ফ্রি বডি ডায়াগ্রামস, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম অফ বডিজের আন্ডারে আসবে, ঠিক আছে? তারপরে আমাদের কানেক্টেড বডিজ থাকবে, যেটাকে আমরা কনস্ট্যান্ট মোশনও বলে থাকি, ঠিক আছে? সো সিউডো ফোর্স আসবে, সেন্ট্রিফিউগাল ফোর্স পড়েছো না, সেটা আসবে, এবং সেটাকে আমরা কি করে ইউজ করব বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে সেটা আমরা দেখব। সো স্টেপ বাই স্টেপ আমরা এগোবো, ছোটো ছোটো আরামসে, কোনো তাড়াহুড়ো কিছু নেই। সো আশা করি এটা কমপ্লিট করে নাও ভালো করে, তারপরের দিন থেকে কিন্তু আমরা সেকেন্ড ল অফ মোশনে ঢুকে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।